হঠাৎ করে লেবুর দাম এত আকাশ ছোঁয়া হয়ে গেল কেন? লেবুর রস দিয়ে ভাত মাখলে হয়তো একটু ভালো লাগতো। এক হালি লেবুর দাম এখন 100 টাকা। এটা তো একদম খটখটে শুকনো লেবু গাছের ডাল। তোর প্রতিটি শাখায় আজ থেকে ফলবে অমূল্য সোনার লেবু। এই জাদুকরি গাছ তো আমাদের মেয়েদেরই ফেলবে মনে হচ্ছে। মরা গাছে সোনার লেবু ঝুলে আছে। তিন্নির জ্বরটা তো মোটেও কমছে না গো। আজ 3 দিন ধরে মেয়েটা কিছু মুখে তুলছে না, শুধু একটু ডাল আর ভাত রেঁধেছি। মা, আয় দেখি একটু খেয়ে নে। মেয়েটার কষ্ট দেখে যে আমারও ভালো লাগছে না গো গিন্নি। মা, আমার ভেতরটা কেমন জানি করছে, জিভ তো তেতো হয়ে আছে। আমাকে একটু লেবু এনে দাও না মা, লেবুর রস দিয়ে ভাত মাখলে হয়তো একটু ভালো লাগতো। মেয়েটা খাওয়ার জন্য একটু লেবু চাইছে, লেবু দিয়ে খেলে হয়তো জ্বরটা কমতো। তুমি বাজারে যাওয়ার সময় মনে করে কয়েকটা লেবু নিয়ে এসো। পকেটে তো মাত্র কয়েকটা টাকা আছে মালতী, আর চাল ডাল কিনতে হবে এইটুকু দিয়ে। এর মধ্যে লেবু কেনার কথা তো ভাবিনি। তুমি কি টাকার হিসাব নিয়ে বসে থাকবে এখন? মেয়েটার মুখটা একবার চেয়ে দেখো দেখি। বড় কোনো মাছ মাংস তো চাইনিও, সামান্য একটা লেবু চেয়েছে। আচ্ছা ঠিক আছে, ফেরার পথে অবশ্যই লেবু নিয়ে ফিরবো আমি। এক হালি লেবুর দাম তো আর খুব বেশি হবে না। তুমি তিন্নিকে আর একটু জলপট্টি দাও। বাবা, খুব টক দেখে একটা লেবু এনো কিন্তু, আমার জিভটা একদম তিতকুটে হয়ে গেছে। আচ্ছা মা, তোর জন্য বাজারে সব থেকে বড় আর রসালো লেবুটা আমি খুঁজে নিয়ে আসবো। আমি আসছি বাজার সেরে। মালতী, তুমি তিন্নির খেয়াল রেখো। কি গো হারান দাদা, বাজারে এসে দোকানের সামনে এমন করেছে কি দেখছো? নিয়ে যাও, লেবুগুলো অনেক রসালো আর টাটকা। ভাই, আমার ছোট মেয়েটা জ্বরে ধুঁকছে, এক ফোঁটাও ভাত মুখে নিতে পারছে না সে। ওর জন্য 4টে লেবু দাও তো দেখি। লেবু মাখা দিয়ে আজ একটুখানি ভাত খেতে চেয়েছে। তা নাও না, তবে পকেটে জোর আছে তো বাপু। এক হালি লেবুর দাম এখন 100 টাকা। 1 টাকা কম হলেও লেবু আমি বিক্রি করব না। বলেন কি ভাই, কদিন আগেই তো আপনার কাছ থেকে 10 টাকায় এক হালি লেবু কিনলাম। হঠাৎ করে লেবুর দাম এত আকাশ ছোঁয়া হয়ে গেল কেন? আগের দিন আর নেই দাদা, এখন বাজারে লেবুর খুব আকাল আর প্রচণ্ড চাহিদা চলছে। জিনিসের দাম তো এভাবেই বাড়ে, সস্তায় খাওয়ার দিন শেষ। ভাই, আমার পকেটে মাত্র 20 টাকা আছে। অসুস্থ বাচ্চাটার কথা ভেবে অন্তত একটা লেবুকে আমাকে 20 টাকায় দেওয়া যায় না? এখানে ব্যবসা করতে বসেছে, দয়া দেখাতে বসেনি যে 20 টাকায় তোমাকে লেবু দেবে। টাকা নেই তো বাজারে এসেছো কেন? যাও যাও, সামনে থেকে সরো। মন খারাপ করে যাওয়ার পথে সে দেখল মিনতিদের গাছে অনেক লেবু ধরে আছে। আর কিছু না ভেবে হারান আশা নিয়ে মিনতিদের বাড়ি যায়। মিনতি দিদি, বাড়িতে আছো নাকি? আর তোমার গাছের দিকে তাকিয়ে তো চোখ জুড়িয়ে গেল গো। এত লেবু ধরেছে যে ডালগুলো একদম নুয়ে পড়েছে। একটা উপকার করবে আমায়? আরে হারান যে, সাত সন্ধ্যায় আমার বাড়ির সামনে দাঁড়িয়ে হঠাৎ কি মনে করে ডাকছো বাপু? কি আর বলবো দিদি, বাজারে লেবুর হালে আজ 100 টাকা। আমার পকেটেও তো টাকা ছিল না। তিন্নির প্রচণ্ড জ্বর, ও একটু লেবু দিয়ে ভাত খেতে চেয়েছে। আর তোমার গাছ থেকে একটা লেবু দেওয়া যাবে? তুমি তো ভারী অদ্ভুত কথা বললে হে। এখন বাজারে লেবুর চড়া দাম জেনেও এটা কেমন কথা বললে? এত দামি জিনিস কি আর কাউকে অমনি অমনি দেওয়া যায়? আমাদের নিজেদেরই তো কিনে খাওয়ার ক্ষমতা নেই। তোমাদের গাছে তো অনেক লেবু আছে দিদি, একটা লেবু দিলে তো খুব একটা কমতি হবে না তোমার। মেয়েটা জ্বরে ধুঁকছে, এক লোকমা ভাতও পেটে পড়েনি ওর। এই যা লেবু গাছে ধরে আছে তা সব আমাদের নিজেদেরই লাগবে। অন্যের জিনিসের দিকে আশা না করে বাজার থেকেই কিনে আনো। নজর দিলে আবার গাছ মরে যাবে। যাও তো বাবু এখান থেকে।
এ কি বুড়িমা, আপনি এই গভীর রাতে কাঁটা ঝোপের মধ্যে একা একা কি করছেন? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। আপনি কি খুঁজছেন এখানে? ওরে বাবা, আমি বড় বিপদে পড়েছি। আমার হাতের লাঠিটা কোথায় যেন হারিয়ে ফেলেছি আমি। এই লাঠি ছাড়া তো আমি এক পাও নড়তে পারি না। ঘোর অন্ধকারে কাঁটার ঝোপে ওটা হাতড়ে মরছি। ইস, আপনার পা দিয়ে তো অঝরে রক্ত পড়ছে বুড়িমা। দাঁড়ান, আমি আমার গায়ের গামছা দিয়ে আপনার ক্ষতটা বেঁধে দিচ্ছি, নইলে রক্ত পড়া বন্ধ হবে না। আপনি এখানে একটু জিরিয়ে নিন, আমি আপনার লাঠিটা খুঁজে আনছি। বাবারে, এই সামান্য ক্ষতের জন্য তো নতুন গামছাটা ছিঁড়ে ফেললি। আপনি থামেন তো বুড়িমা, ও আর একটা কিনে নেওয়া যাবে। আমি যাই, হ্যারিকেনটা নিয়ে লাঠিটা খুঁজে আনি। হারান কাটা ঝোপে চলে যায় লাঠি খুঁজতে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর লাঠি পেয়ে যায়। কাটার ঘষাতে হারানের জামা ছিঁড়ে রক্ত পড়ছিল। এই যে বুড়িমা, আপনার লাঠিটা পাওয়া গেছে, ভাগ্যিস দূরে কোথাও পড়েনি। এই নিন। মুখ দেখে মনে হচ্ছে কত কষ্ট তোর, তবু তুই আমার কথা ভাবলি, হাত পা ছিঁড়লি। ওটা তো কাঁটা বন বাবা, আমার লাঠি খুঁজতে গিয়ে তোর হাতে পায়েও তো অনেক কাঁটা লেগেছে। না বুড়িমা, আমার একটুও লাগেনি। আপনার রক্ত পড়া দেখে আমার মনের কষ্টটাই বেশি লাগছিল, কারণ আপনি বুড়ো মানুষ, ক্ষত শুকোতে অনেক দেরি লাগবে। কত তো কতই বাবা, তুই অনেক বড় হবি রে বাপ। তুই যে উপকার করলি তার মূল্য স্বয়ং সৃষ্টিকর্তা তোকে একদিন ফিরিয়ে দেবেন। ওসব কথা থাক বুড়িমা, আপনি এই একা অন্ধকার রাস্তায় কোথায় যাবেন? চলুন চলুন আমার সাথে, আমি আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এই বলে হারান বুড়িমাকে ধরে তার বাড়িতে পৌঁছে দেয়। থাম বাবা, এইটাই আমার ঘর, এই ঘরেই আমি থাকি। আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পেরে আমার খুব শান্তি লাগছে। রাত অনেক হয়েছে, আমার বাড়িতেও সবাই খুব চিন্তা করছে। এখন তবে আমি আসি বুড়িমা। দাঁড়া বাবা, যাস না এখনই। তুই আজ আমার জন্য যা করলি তা সচরাচর কেউ করে না। না না বুড়িমা, আপনার কাছে আমার চাওয়ার কিছুই নেই, আমি তো সামান্য সাহায্য করেছি মাত্র। এই নে, এই লেবুর ডালটা তুই তোর সাথে নিয়ে যা। উঠানের পাশে পরম যত্নে এটা পুঁতে দিস। দেখবি তোর জীবনের সব দুঃখ ঘুচে যাবে। এ কি বুড়িমা, এটা তো একদম খটখটে শুকনো লেবু গাছের ডাল। এই শুকনো ডাল আমার কি কাজে লাগবে? তুই শুধু আমার কথাটা বিশ্বাস করে লাগিয়ে দেখ বাবা, এর গুণাগুণ তুই এখন বুঝতে পারবি না। এই ডালই তোর দিন ফেরাবে। আচ্ছা বুড়িমা, আপনি যখন এত করে বলছেন তবে আমি আপনার কথা মতো এটা লাগিয়ে দেব। এ কি, ডালটা তো বাইরে থেকে শুকনো দেখাচ্ছে, কিন্তু ভেতরে কি অদ্ভুত উজ্জ্বলতা। অন্ধকারের মধ্যেও ডালটা কেমন যেন ঝিকমিক করছে, মনে হচ্ছে যেন এর ভেতর প্রাণ লুকিয়ে আছে। বাড়ি গিয়ে মালতীকে সব বলতে হবে। মালতী, দরজা খোলো। এই তোমার আসার সময় হলো? এমনিতেই মেয়েটা অসুস্থ, লেবু আনতে বলেছিলাম। আরে চুপ করো তো, এই দেখো আমার হাতে এটা কি, একটা লেবু গাছের ডাল। মাথাটা কি একেবারে গেল নাকি? লেবু না এনে এনেছো লেবুর ডাল, তাও আবার মরা আর শুকনো। হারান আর কিছু না বলে সামনে থাকা শাবলটা নিয়ে বাড়ির আঙিনায় চলে যায় আর মাটি খুঁড়তে থাকে। মালতী, জলদি করে এক ঘটি জল নিয়ে এসো তো উঠোনে,
এই শুকনো ডালটা এখানে পুঁতে রাখি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মেয়েটা না খেয়েই ঘুমিয়ে পড়েছে। লেবু না এনে মরা ডাল এই রাতের বেলা উঠানে লাগাচ্ছ কেন? হ্যাঁ, তোমার কথা শেষ হলে শোনো তবে। বাজারে লেবুর অনেক দাম ছিল, আর মিনতি দিদির কাছে চেয়েছিলাম, সেও দূর দূর করে তাড়িয়ে দিল। ফেরার পথে এক বুড়িমার সাথে দেখা হয়েছিল, আমি তাকে সাহায্য করেছি। সাহায্য করেছো তা ঠিক আছে, কিন্তু সাহায্য করার বদলে এই শুকনো মরা ডালটা কেন নিয়ে এলে? শুকনো কাঠে কি আর কখনো ফল ধরে? তোমার জামাও দেখি ছিঁড়ে রক্ত পড়ছে। ও কিছু না মালতী, বিশ্বাস করো, বুড়িমা খুব জোর দিয়ে বললেন এই ডালটাই নাকি আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে। তাই অনাদরে ফেলে না দিয়ে আমি এটা পুঁতে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ভালো করেছো, অনেক রাত হয়েছে, এবার ভেতরে চলো। তিন্নির কপালে আর একবার জলপট্টি দিতে হবে। আরে লতা, দেখো দেখো, হারান্দার কাণ্ডটা একবার দেখো। রোদে পুড়ে মাথাটা ওর একদম গেছে। শুকনো মরা গাছে জল ঢালছে। মনে হচ্ছে জল দিলেই মরা গাছ যেন বেঁচে উঠবে। ও হারান দাদা, মরা গাছে জল ঢেলে কি এখন সোনা ফলাবে নাকি গো? বাড়ির চাল তো ফুটো, সেদিকে নজর না দিয়ে এই মরা ডাল নিয়ে আদিক্ষেতা করছো কেন শুনি? ওতে কি আর কোনোদিন পাতা গজাবে? তোমরা যা খুশি বলো, আমি বিশ্বাস নিয়ে এই কাজটা করেছি। বুড়িমার দানকে আমি তুচ্ছ করতে পারি না, অন্তত ডালটা বেঁচে থাকার একটা শেষ চেষ্টা তো আমি করতে পারি। বিশ্বাসের কথা ছাড়ো বাপু, বুদ্ধি থাকলে এমন কাজ কেউ কোনোদিন করে না। মরা ডাল দিয়ে যদি অভাব ঘুষত, তবে সারা গ্রামের মানুষ জঙ্গল থেকে মরা কাঠ এনে বাড়িতে পুঁতে রাখতো। আরে গদাই দাদা, মানুষের ভালো করতে না পারো, অন্তত কারো মনের জোর ভেঙে দেওয়ার মতো কথা বলো না। আর হারামদা তো তোমারই ভাই। না রে মহেশ, আমরা তো শুধু ওর ভালো চেয়েই বললাম। মরা গাছে জল নষ্ট করা কি ঠিক? সবাই ওকে নিয়ে হাসাহাসি করবে, তাই আমরাই একটু বোঝাচ্ছিলাম আর কি। চলে এসো লতা, পাগলের সুখ মনে মনে, কাকে কি বোঝাতে যাও? বাবা, তুমি কারো কটু কথায় মন খারাপ করো না। নিজের মন যা সায় দেয় সেটাই করো। এই অসুস্থ শরীর নিয়ে তুই আবার উঠে আসতে গেলি কেন? গাছে পানি দেওয়া শেষ, অনেক যত্ন নিয়েছি। চল তো, এবার ঘরে চল। তিন্নির গা তো এখনো আগুনের মতো পড়ছে, জ্বর তো এক ফোঁটাও কমছে না। ওর এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না গো। আমার মুখ দিয়ে তেতো বের হচ্ছে গো বাবা, আমার একটু লেবু এনে দাও, খুব ইচ্ছে করছে। আমি এমন বাবা যে মেয়েটার একটা সামান্য লেবুও খাওয়াতে পারছি না। বুড়িমার দেওয়া ডালটার কোনো পরিবর্তনও দেখছি না। আমাদের কপালটাই খারাপ গো মালতী। কাল খুব ভোরেই বড় কবিরাজ মশাইকে আমাদের বাড়িতে ডেকে এনো। ভাবলাম সকালে জ্বরটা বোধহয় কমেছে, এখন যে আর চোখে দেখা যায় না। তুমি চিন্তা করো না মালতী, পকেটে যা আছে তা দিয়ে ওনার পা ধরবো। দরকার হলে কারো কাছে ধার চেয়ে তিন্নির চিকিৎসার ব্যবস্থা করব। অভাবের সংসারে ধার দেব বললেই বা কে দেবে? মেয়েটা একটা লেবু খেতে চাইলো, নিয়ে এলে শুকনো ডাল, সেটা নাকি আবার গাছ হবে। থাকো তোমার মরা গাছ নিয়ে, মেয়ের কথা তোমায় চিন্তা করতে হবে না। বুড়িমা বুড়িমা আমায় সব মিথ্যে বলেছে। আমি কদিন ধরে কেন মরা গাছের পেছনে সময় দিলাম? এদিকে মেয়েটার মুখের দিকে তাকানো যায়, ভালো লাগছে না আমার। এই বলে হারান রাগের মাথায় ঘর থেকে বেরিয়ে পড়ে। সেই শুকনা মরা লেবু গাছের সামনে এসে দাঁড়ায়। তোকে এতদিন যত্ন করে আমি ভুল করেছি, মিছে মায়ায় পড়ে এসব করে আমার মেয়ের সাথেও সময় দিতে পারিনি। তোকে আজ এখান থেকে উঠিয়ে ফেলবো। দাঁড়া হারান, ধৈর্য হারা হোস না। তুই অনেক বড় মনের মানুষ, নিজের অভাবের মধ্যেও তুই এক অসহায় বুড়ির সেবা করেছিস।
তোর এই পরোপকারের পুরস্কার দিতেই আজ রাতে আমি তোর এই অন্ধকার আঙিনায় ফিরে এসেছি। বুড়িমা আপনি অভাবে আর আমার মেয়ের কষ্টে যে আমি বড় জর্জরিত। আমি কি করব বুঝতে পারছি না। হে মরা ডাল, তুই তোর জীর্ণ রূপ ত্যাগ করে এখন সজীব আর ঐশ্বর্যশালী হয়ে ওঠ। তোর প্রতিটি শাখায় আজ থেকে ফলবে অমূল্য সোনার লেবু। পরীর জাদুর ছোঁয়ায় মুহূর্তের মধ্যে মরা ডালটি একটি বিশাল সবুজ গাছে পরিণত হয় এবং তাতে শাখা প্রশাখায় সোনার লেবু ঝলমল করে ওঠে। হে কি দেখছি আমি? মরা গাছে সোনার লেবু ঝুলে আছে। আর কোথায় কোথায় সেই মরা গাছ? আর বুড়িমা কোথায় গেল? এ তো এক নীলপরি। হ্যাঁ হারান, আমি নীলপরি। তোকে অনেক পরীক্ষা করেছি আর তুই সফলও হয়েছিস। লোভ যেন তোকে কোনোদিন স্পর্শ না করে, তবেই এই গাছের জাদু চিরকাল অটুট থাকবে। তোর মেয়েকে এই গাছ থেকে লেবু খাওয়াস। তোর মেয়ের অসুস্থতাও ওই লেবু গাছের পবিত্র ছোঁয়ায় দূর হয়ে যাবে। আমি তাই করব পড়ি। আপনাকে অনেক ধন্যবাদ। ওগো, আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? আমাদের উঠোনটা এভাবে আলোয় ভরে গেল কেন? ওই দেখো, আমাদের সেই মরা ডালটা রাতারাতি একটা বিশাল সোনায় মোড়ানো লেবু গাছে বদলে গেছে। হ্যাঁ মালতী, সেই বুড়িরূপী নীলপরি এটা আমাদের দান করেছেন। এ আমার সততার পুরস্কার। কাল আমায় কেন বলনি? আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি। আমায় ক্ষমা করো গো। মা, বাইরে এত কিসের আলো? এ কি, বাবার আনা মরা লেবু গাছটা এত সুন্দর হয়ে গেল কি করে? এত সুন্দর লেবু আমি আমার জীবনে আর কোনোদিন দেখিনি। মারে, অসুস্থ শরীর নিয়ে তুই আবার বের হয়েছিস? বাবা, আমি কি একটা লেবু ছিঁড়ে দেখতে পারি? আরে সবই তোর। আর এই মরা গাছটি যে আমাদের আশীর্বাদ। তিন্নি একটা লেবু হাত দিয়ে স্পর্শ করতেই সোনার লেবু টসটসে সাধারণ লেবুতে রূপান্তর হয়ে যায়। ওগো, দেখো, তিন্নির হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথেই সোনার লেবুটা একদম তাজা আর রসালো লেবু হয়ে গেল। এ তো এক অলৌকিক জাদু মালতী। এই লেবু দিয়ে আজ তিন্নিকে ভাত মেখে দাও। যে লেবুর জন্য আমি কাল দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আজ তা আমাদের উঠোনে ফলেছে। মা, এই লেবুর রসে কি জাদু আছে? ভাতটা খাওয়ার পর থেকে আমার শরীরের সব দুর্বলতা আর জ্বর একদম গায়েব। জিভের তেতো ভাবটাও মনে হচ্ছে একদম চলে গেছে। মা, ওগো, শুনছো? আমাদের তিন্নির জ্বর একদম ছেড়ে গেছে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। বুড়িমা যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে ফলেছে। আমাদের ছোট্ট আঙিনাটা আজ স্বর্গে পরিণত হয়েছে। হ্যাঁ মালতী, এই গাছ শুধু আমাদের অভাব মেটাবে না, এটা আমাদের বিশ্বাসের এক অনন্য পুরস্কার। তবে মনে রেখো, এই ঐশ্বর্য যেন আমাদের মনে অহংকার না আনে। আমরা আগের মতোই সাধারণ জীবন কাটাবো। ওরে বাপরে, হারান দাদা তো রাতারাতি আঙুল ফুলে করে কলা গাছ হয়ে গেল। কাল যে মরা ডালে জল দিচ্ছিল, আর সেটা একেবারে আস্ত সোনার খনি হয়ে বেরিয়ে আসবে তা কে জানতো। হারান্দা, আমাকে গোটা 10 লেবু দাও না। আমি বাজারে নিয়ে গিয়ে এগুলো তোমার জন্য চড়া দামে বিক্রি করে দেব। তুমি তো জানো লেবুর কি দাম বাজারে। আহা হারান, তিন্নির জ্বর সেরেছে শুনে আমার মনটা কি যে শান্ত হলো। আমি তো কাল লেবু দিতে পারিনি, লেবুগুলো ছোট ছিল তাই। এখন তোমার তো অনেক হয়েছে, আমায় কয়েকটা দাও না। এখন তিন্নির জন্য মায়া দেখাচ্ছ কেন মিনতি দিদি? কাল তো আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে। বিপদের সময় যখন একটা সাধারণ লেবু দিয়ে সাহায্য করনি, এখন সোনার লোভে মায়া দেখানো এসব তোমাকে মানায় না।
প্রতিবেশী হয়ে কি পুরনো কথা মনে রাখতে হয় ভাই? আমারও তো খুব অভাব যাচ্ছে এখন। দুটো লেবু দিলে তোমার কোনো কমতি হবে না। অভাব যখন ছিল তখন তো তোমরা অবহেলা দিতে ছাড়োনি। এখন ঐশ্বর্য দেখে ভাগ বসাতে এসেছো। যাদের মনে দয়া নেই তাদের জন্য এই গাছের কোনো ফল বরাদ্দ নেই। এই যে লেবু দোকানি কাকু, আমরা লাভের আশায় চড়া দামে লেবু বিক্রি করব না, কারণ অনেক অসহায় মানুষ আছে যারা এত দামে তা কিনে খেতে পারে না। আমরা তাদের কষ্ট দিতে পারবো না। রাগ করবেন না হারান ভাই, আমি তো আপনার উপকারের জন্যই বলেছি। একা এত সোনা সামলাবেন কি করে? আমাকে অংশীদার করলে আমি সব ব্যবস্থা করে দেব। মানুষের বিপদে যারা চড়া দাম হাঁকায় তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর লোভের বশে আমার আঙিনায় ভিড় না বাড়িয়ে তোমরা নিজের নিজের কাজে মন দাও, আমার সিদ্ধান্ত বদলাবে না। হারান্দা তো কপাল খুলে গেল যে হারান্দা কাল লেবুর জন্য অন্যর বাড়িতে গিয়ে পর্যন্ত কথা শুনতে হয়েছে, আর সে কোটিপতি হয়ে গেল। সোনার লেবুগুলো বাগানে ঝিকমিক করছে। আমার তো তা দেখে রাতে আর ঘুম আসছে না। আমার ওই একই দশা দাদা, এমন সোনার ভান্ডার ফেলে রাখলে কি চলে নাকি? আমরা যদি আজ রাতেই সব লেবু চুরি করে নিতে পারি তবে কাল সকালের মধ্যেই আমরা রাজা হয়ে যাব। কিন্তু হারান দাদা যদি আমাদের ধরে ফেলে তবে তো আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তোমার মান আবার থাকলে তো হারান দাদাকে তো আর এমনি এমনি ছেড়ে আসা যায় না। ও যে কাল আমাদের অপমান করলো সবার সামনে, আজ রাতে লেবুগুলো চুরি করতে পারলে ওকে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। ঠিক আছে, এত ভাবলে চলবে না। আজ রাতে আমরা যাব। চলো, প্রস্তুতি নেই। একটা মোটা বস্তা নিয়ে যেতে হবে, কিন্তু গাছে একটা লেবুও রাখবো না। এতক্ষণে বুঝতে পেরেছো দাদা, তাহলে আজ রাতেই চলো। সকলের ঘুম ভাঙার আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তোদের এই লোভে ভরা পাপের একটা উচিত শাস্তি হওয়া খুব দরকার। হারানের পরোপকারের উপহার চুরি করতে চাচ্ছিস? আমি তোর উপযুক্ত ব্যবস্থা করব আজ রাতেই। গভীর রাতে গদাই আর লেবু ব্যবসায়ী চুপি চুপি হারানের আঙিনায় ঢোকে। চারদিক জ্যোৎস্নার আলো পড়ে উঠানের লেবু গাছটা যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। ব্যবসায়ী ভাই, সাবধানে পা ফেলো। ঘরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন আছে। ঝটপট এই বস্তাটা সোনার লেবুতে ভরে ফেলো। কাল সকালে আমরা এই গ্রাম ছেড়ে শহরে পালিয়ে যাব। কয়েকটা লেবু পেড়ে নিলেই আমাদের 7 পুরুষের অভাব মিটে যাবে গদাইদা। এই বলে ব্যবসায়ী যেই লেবুতে হাত দেয় অমনি লেবু গাছের ডালগুলো হঠাৎ সাপের মতো দুজনকে আঁকড়ে ধরে। আরে এ কি হচ্ছে? গাছের ডালগুলো হঠাৎ করে আমাদের হাত পা জড়িয়ে ধরছে কেন? ওরে বাপরে, এই গাছটা তো আমাদের আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। বড় বড় কাঁটাগুলো শরীরে বিঁধছে খুব। বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। এই জাদুকরি গাছ তো আমাদের মেরেই ফেলবে মনে হচ্ছে। কে কোথায় আছো? এই রাত বিরেতে লাবণীর বাপটা যে কোথায় গেল? ও মা, হারান্দার বাড়ির দিকে কে চিৎকার করছে? আরে বউ, আমি গো, তোমার স্বামী। আমায় এখান থেকে উদ্ধার করো, নয়তো এই মরা লেবু গাছ আমায় এখানেই মেরে ফেলবে যে। ও হারান দাদা, ও মালতী দিদি, জলদি বাইরে এসো, ওদিকে বড় বিপদ হয়ে গেছে। এ কি কাণ্ড! তোমরা রাতে আমাদের গাছে চুরি করতে এসে কি দশা করলে নিজেদের? হারান ভাই, আমাদের এবারের মতো ক্ষমা করে দাও। আমরা প্রাণের ভয়ে ছটফট করছি। কাঁটার খোঁচায় আর গাছের চাপে আমাদের হাড়গোড় মনে হয় ভেঙে যাবে। দয়া করে আমাদের বাঁচাও। ওরে মরা গাছ, আর চাপ দিস না। লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে তার প্রমাণ তোমরা আজ নিজের চোখে দেখে নিলাম। এত বড় শাস্তি পাওয়ার আগে কি একবারও মনে হলো না যে তোমরা অন্যের সম্পদ চুরি করতে এসেছো? বৌদি, এই কান বলছি, এই নাক বলছি, আর কোনোদিন এমন লোভ করব না। এই বদমাইশ লেবু ব্যবসায়ী পাল্লায় পড়ে আমার এমন হয়েছে। আমায় ক্ষমা করে দাও। হে মায়াবী লেবু গাছ, আমার ভাই গদাই আর ব্যবসায়ীকে ছেড়ে দাও। আজ তোমাদের ছেড়ে দিলাম। এই শিক্ষা যেন সারা জীবন মনে থাকে।
লোভের বশে আর কোনোদিন কারো অমঙ্গল করতে যেও না, হ্যাঁ? নিজের পরিশ্রমে বাঁচার চেষ্টা করো। বাঁচলাম, এভাবে কেউ পেঁচিয়ে ধরে? আমার অনেক বড় শিক্ষা হয়েছে গো হারান্দা। কাকু, আমি তোমাদের সব সময় বলি, যে সঙ্গ তোমায় খারাপ পথে পরিচালিত করে তা ছেড়ে দাও, কিন্তু শোনো না তুমি, লোভে পড়ে নিজের সর্বনাশ ডেকে আনো। তোমরা এই লেবুগুলো নিয়ে যাও। সত্যি মা, আমাদের এই সোনার লেবু দিয়ে দিলে? হ্যাঁ, এই যে মরা গাছের সোনার লেবু, ওদের মনে লোভ এলে ওদের উচিত শিক্ষা দিবি। ওরে বাবারে, আমার সোনার লেবু লাগবে না। গদাইদা, তুমি থাকো, আমি পালাই। এদের স্বভাব পাল্টানোর নয় রে মা।